I love you. I hate you. জায়গাটা ভারতের গোয়া। রাতের বেলা পুলিশের একটা টিম সমুদ্রের পানিতে রেড চালিয়ে একটা বোট খুঁজে পায়। আসলে গোয়াতে ঘুরতে আসা মেয়েদেরকে নাকি এরা প্রথমে কিডন্যাপ করে, তারপর নিজেদের কামনা পূরণ করে এদেরকে পাচার করে দেওয়া হয় বিভিন্ন রাষ্ট্রে। এই কাজে জড়িত এখানকার প্রত্যেককে ধরে তাদের মেইন অফিসার একটা ভিডিও ফুটেজ রেডি করছে। সবাইকে জানাতে হবে বিষয়টা, কিন্তু তার পরবর্তী মুহূর্তেই সেখানে এই চক্রের সাথে জড়িত সবার হেড মকরন্দ কামাডি চলে আসে। ক্যামেরার সামনেই খুব স্বাচ্ছন্দ্যে নিজের করা কীর্তিকলাপগুলো ফাঁস করে দিচ্ছে। আমার মেইন বিজনেস এটা নয়, ড্রাগসের ব্যবসা করি আমি। আরো অনেক কিছু বলে দেয় সে। কি করবি তোরা? এখানে বলা যায় তাকে দেখে সমস্ত পুলিশেরা ভয় পেয়ে গিয়েছে। মাকরান্তের কথায় এই ইন্সপেক্টরের হাত পা মেরুদণ্ড সবকিছু ভেঙে প্যারালাইজড করে এখানে রেখে যায় তারা। এভাবেই শুরু হয় সিনেমাটা। আজ এক্সপ্লেইন করতে চলেছি নিতিন অভিনীত 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটা রোমান্টিক সিনেমা, যেখানে তুমি দেখতে পাবে ভালোবাসা কিভাবে একটা উদ্দেশ্যহীন ছেলের জীবনকে বদলে দেয়। তো চলো যাওয়া যাক আজকের গল্পের গভীরে। একটা ছেলে মরুভূমির মাঝখানের রাস্তা দিয়ে একা একা হেঁটে যাচ্ছে। সিনটা ইউরোপের একটা দেশে নেওয়া হয়েছে। সেখানকার বখাটে কিছু গুন্ডা পান্ডাদের নজরে পড়ে যায় সে। ছেলেটাকে গিয়ে তারা মারতে শুরু করে। তোর ওয়ালেট কোথায়, বের কর। সে বারবার বলছে আমার কাছে কোনো টাকা নেই। হ্যাঁ, এই আমাদের আজকের সিনেমার মেইন ক্যারেক্টার বরুণ। কিন্তু তারা বিশ্বাস করছে না, তাকে মারছে। আর এদিকে তার ব্যাগের সমস্ত কিছু ওলট পালট করে চেক করছে তারা। অবশেষে তার কাছে কিছু না থাকায় তাকে মেরে এখান থেকে তারা চলেই যাবে। ঠিক তখনই তাদের একজনের হাত টেনে ধরে সে। তার হাত একদম মুচড়ে দিচ্ছে আর বলছে এখন তোর ওয়ালেট চাই আমি। বরুণ তাদের প্রত্যেককে পেটাচ্ছে, টাকা কোথায় দে। একদম শেষে তাদের সবাইকে মেরে টেরে তাদের থেকে সমস্ত টাকা নিয়ে সে শহরে চলে যায়। আসলে বরুণ হলো একজন ট্রাভেলার। সবসময় এক দেশ থেকে আরেক দেশ এভাবে ঘুরতে ঘুরতে দিন কাটাচ্ছে সে একটা পার্ট টাইম জবের জন্য অ্যাপ্লাই করে। আর এখানে আমরা আমাদের সিনেমার মেন ক্যারেক্টারদের মধ্যে আরো একজন হায়াতিকে দেখতে পাই। লাগেজ সহ সে লাইনে দাঁড়িয়ে। কিছুক্ষণ পর তার বান্ধবী প্রিয়া চলে আসে। বরুণ তার দিকেই তাকিয়ে হঠাৎ তার যেন একটা হার্ট অ্যাটাক এসে যায়। যে বিষয়টা হায়াতি আর তার বান্ধবী প্রিয়া দেখতে পায়। হায়াতি তার দিকে এগিয়ে যায়। বিষয়টা বুঝতে পেরে তারা তাকে নিজেদের গাড়িতে উঠিয়ে নেয়। হাসপাতালের দিকে যেতে শুরু করে তারা। সে বলে তার ভাইকে নাকি কল করতে হবে বিষয়টা জানানোর জন্য। সে নিজের ফোনটাকে বের করে তার ভাইয়ের নম্বরটা বলতে বলে, কিন্তু কল করার পর দেখা যায় সে নিজের নাম্বার তাকে দিয়েছে। আর তখনই বরুণ নিজের অ্যাক্টিং এর জগৎ থেকে বের হয়ে আসে। যেটা বুঝতে পেরে হায়াতি আর প্রিয়া তাকে গাড়ি থেকে টেনে হিচড়ে বের করে দেয়। আসলে সে ডাইরেক্টলি তাদের নম্বর চাইলে তো ভুলেও তারা দিত না, তাই কৌশল করে নম্বরটা নিয়ে নিল। বাড়িতে আমরা প্রিয়ার বাবাকে দেখতে পাই। আচ্ছা, বোঝাই যে সে কেমন টাইপের লোক। প্রচন্ড ধার্মিক, আর বিশেষ করে তাদের সবাইকে সে জোর করে মান্যতা শেখায়। যেমন যখন তারা বাড়িতে আসে সে প্রিয়াকে বলে প্রণাম কি তোর বাপে করবে। তাছাড়াও কালো রং তার একেবারেই অপছন্দের। আসলে প্রিয়ার নাকি আগামী 1 মাসের মধ্যে বিয়ে ঠিক করা হয়েছে। আর হায়াতিকে সে এই কারণেই নিজের বাড়িতে নিমন্ত্রণ করেছে, যেন সে তার বিয়েটা কোনোরকম ভাবে ভেঙে দেওয়ার ট্রাই করে। কারণ প্রিয়ার নাকি হরিদাস নামের একটা বয়ফ্রেন্ড আছে, তাকে বিয়ে করতে চায় সে। হায়াতি যেন কোনোরকম ভাবে সেটেল করে দেয় বিষয়টা। যাক, এখান থেকে সবকিছু বুঝে নিয়ে বেল বাজালে দরজায় চেক করতে গিয়ে হায়াতি দেখে এ তো সেদিনকার ওই ছেলেটা। সে অবাক, পিছু করতে করতে এত দূর চলে এসেছো। এই বলে দরজা লাগিয়ে যখন সে চলে যাবে তখন বরুণ বলে, হ্যালো, আমার কপাল ভালো যে ডেলিভারি ঠিক জায়গা মতো পেয়েছি। আসলে প্রিয়ার ছোট বোন শ্রেয়া নাকি পিৎজা অর্ডার করেছিল, তাই শ্রেয়া এখানে চলে আসে। আর বরুণের এরকম অঙ্গভঙ্গি দেখে জিজ্ঞাসা করে, কি খবর, পছন্দ হয়েছে নাকি? জিজ্ঞাসা করে, তোমার বোন নাকি সে? বলে, না, বোনের মতোই। তার নাম জেনে যায় যে তার নাম নাকি হায়াতি। তাকে বলে, ওই হাতি, তোমার নাম আমি জেনে গিয়েছি। কিন্তু সে রেগে যায়, এটা হাতি নয় হায়াতি। তবে যাই হোক, এখানে শ্রেয়ার সাথে তার একটা বন্ধুত্ব হয়ে যায়। একদিন প্রিয়ার বাবা বসে বসে টাইটানিক দেখছে। এখন এটাই সব থেকে ভালো সুযোগ, কারণ রোমান্টিক সিনেমা দেখছে সে, প্রিয়ার জন্য কিছু একটা করতে হবে। তাকে জিজ্ঞাসা করে, এই মুভিটা আপনার অনেক পছন্দের তাই না? সে বলে, ধুর, এই সিনেমাতে দেখানো হয়েছে প্রেম প্রীতি কতটা সর্বনাশা হয়। জ্যাক আর রোজ এই 2 বেকুব প্রেমিক প্রেমিকার জন্যই জাহাজটা ডুবে গিয়েছিল। এই শুনে তার আর কিচ্ছু বলার থাকে না। রাস্তায় হাঁটছে দুজন। তখনই বরুণের সাথে তাদের দেখা হয়, কথাবার্তা হয়। হায়াতিকে বলে, হাই, আমি বরুণ। কিন্তু তার সম্পর্কে জানতে হায়াতির কোনো ইন্টারেস্ট নেই। কি চাও সেটা বলো, আর এখান থেকে চলে যাও। যার দরুন এখানে এসে ডাইরেক্টলি তাকে বলে দেয়, আমি তোমার কাছে একটা কিস চাই। এই শুনে হায়াতি তাকে এক চর মেরে দেয়। বরুণের কথা হলো, এখানে এরকম রাগ হওয়ার কি ছিল? কিন্তু সে বলে, রাগ হব না মানে? তুমি নিজে জানো তুমি আমার কাছে কি চেয়েছো। যার কারণে তাদের সামনে বরুণ একটা সুন্দর মেয়েকে ডাক দেয়। তাকে বলে, জানেন,
আমি আপনাকে গত 4 দিন ধরে ফলো করছি। সে বিদেশি মানুষ জিজ্ঞাসা করে কেন করছেন। বরুণের উত্তর হলো আপনি খুব সুন্দর তাই। মেয়েটি ইমপ্রেস হয় আর অবশেষে বরুণ তাকে বলে এখন আমি আপনাকে কিস করতে চাই। কিন্তু মেয়েটা আতঙ্কিত হয়ে বলে যে না আমি পারবো না, আমার বয়ফ্রেন্ড আছে। কিন্তু আমি আপনাকে কিস করতে না পারলেও হাগ করতে পারবো। তাকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে চলে যায় সে। এখন তাদের সামনে এই ডেমো দেখিয়ে বলে এই মেয়েটাকেও তো আমি একই প্রশ্ন করলাম, এমনকি মেয়েটা আমার অপরিচিত, এরকম ওভার রিয়েক্ট তো করার দরকার ছিলই না। সিন পরিবর্তন হয়। আজকে প্রিয়া নাকি তার হরিদাসের সাথে তার দেখা করাবে। তবে সেখানে গিয়ে হায়াতি যখন হ্যারিকে দেখে তার তো মাথা ঘুরে যায়, এটাই কি তোর হ্যারি? কিন্তু প্রিয়ার একটাই কথা, হ্যারিকে সে অনেক ভালোবাসে। আর হায়াতি যেন কোনো মতেই মানতে পারছে না বিষয়টা। বাড়িতে যাওয়ার পরেও দেখা যায় প্রিয়ার বাবা কালো জিনিসকে ঘৃণা করে। সে কালো একটা জামা পরেছে সেজন্য অনেক কথা শুনিয়ে দিল তাকে। হায়াতি চিন্তা করে তাহলে কালো জামাই দেখে সে কি বলবে, কিন্তু যে করেই হোক তাকে নাকি করতেই হবে কিছু একটা। আমরা মুভির শুরুতে দেখানো সেই ভিলেনকে দেখতে পাই, এর নাম হলো আমু। তাকে বুঝিয়ে বলছে পুলিশ কিন্তু তোর ওপর নজরদারি করছে, দেখে শুনে কাজটা করবি, ডেলিভারি যেন ঠিকঠাক মতো হয়। ওদিকে বরুণ শ্রেয়ার সাথে কথা বলছে, তাদের দুজনের বন্ধুত্ব ভালোই হয়েছে। শ্রেয়ার কাছে জানতে পারে হায়াতি সম্পর্কে, সে নাকি প্রিয়ার সাহায্য করতে এখানে এসেছে হরিদাসের সাথে যেন তার বিয়েটা হয়। এভাবেই একসাথে কথা বলতে বলতে বরুণ তার পার্ট টাইম জব হিসেবে একটা ভ্যান ডেলিভারির কাজ বুঝে নেয়। অর্থাৎ আমু এই ইল্লিগাল কাজের জন্য তাকে বেছে নিয়েছে। কিন্তু বরুণ কিছু জানে না শ্রেয়াকে নিয়ে যাচ্ছে সে, আর শ্রেয়া তার অ্যাড্রেস বলে দিচ্ছে। সেখানে পৌঁছানোর পর ওখানকার লোকেদের কাছে বন্দুক দেখতে পায় সে। বিষয়টা তার কাছে সন্দেহজনক লাগে। আবার তাকে যে পাঠিয়েছে অর্থাৎ আমু, সেও তাদের পিছে পিছে এসেছে এই পর্যন্ত। অর্থাৎ অবশ্যই কোনো একটা ঘাবলা আছে এখানে, সে দেখবে এই বক্সে কি আছে। কিন্তু তার উপর অ্যাটাক করা হচ্ছে। তাদের সাথে লড়াই করতে করতে কোনো এক সময় দেখা যায় এই বক্সের ভেতরে মাদক দ্রব্য। তাদের সাথে লড়াই করতে করতে শ্রেয়াকে বলে পুলিশকে কল করো, আর এদিকে সে সবাইকে ধোলাই করছে। সবগুলোকে মারার পর এই টাকলুটা এখানে চুপচাপ বসে আছে। সামনে গেলে বরুণকে একটা ঘুষি মেরে ফেলে দেয় তাকে। তবে এতক্ষণে পুলিশ এসে পড়েছে এখানে, তাই বরুণ এই মারের প্রতিশোধটা নিতে পারলো না। আমু লুকিয়ে লুকিয়ে মাকরান্তকে কল করে, বিষয়টা সম্পূর্ণ জানায় একটা ছেলের কারণে তাদের ধরা পড়তে হলো। মাকরান্ত এতে খুবই উত্তেজিত। দেখা যায় সেখানকার গুন্ডা পান্ডাদের সাথে পুলিশ বরুণকেও ধরে নিয়ে গিয়েছে। বরুণ লুকিয়ে লুকিয়ে হায়াতিকে কল করে। হায়াতি রেগে তাকে বলে কি দরকার তোমার, বারবার ডিস্টার্ব করছো কেন? সমস্ত কিছু খুলে বলে তাকে যে সে নাকি একটা মামলায় পুলিশ স্টেশনে আসামি হয়ে আছে। যদি এখানকার লোকাল কোনো বাসিন্দা তার হয়ে সুপারিশ করে তাহলে নাকি ছেড়ে দেবে তাকে। এখন এই কথা শুনে সে বলে না, আমাদের ঠেকা পড়েনি, ভালোই হয়েছে, এখন জেলখানাতেই পচে মরো। কিন্তু সে যখন প্রিয়াকে তার ব্ল্যাক বিউটি অর্থাৎ হরিদাসকে নিয়ে ব্ল্যাকমেল করে, যদি তোমরা না আসো তাহলে কিন্তু তোমার বাবার কাছে আমি সমস্ত কথা বলে দেব। এই শুনে সে তো ভয় পেয়ে যায়, কিচ্ছু করার নেই, যেতেই হবে। তারপরের মুহূর্তগুলো বরুণ সবসময় হায়াতির পেছনেই লেগে আছে। আর প্রিয়াকে শুধুমাত্র একটা কথাই বলে, সে বারবার ব্ল্যাকমেল করে, যার কারণে প্রিয়া আবার হায়াতিকে রিকোয়েস্ট করে তার কথা মানতে। এভাবেই দিন যাচ্ছে। একদিন সে সরাসরি তাকে জিজ্ঞাসা করে আসলে কি চাও আমার থেকে, জলদি বলো। সে বলে একটা কিস চাই, তারপর তুমি তোমার রাস্তায় আমি আমার রাস্তায়। এই কথা শুনে সে তো অবাক। সে ভেবেছিল হয়তোবা বরুণ তার প্রেমে পড়ে গিয়েছে, সেজন্য পিছে পিছে ঘুরছে। কিন্তু এখন তো দেখছে তেমন কিছুই না। বরুণ তাকে বলে বলো কিস করবে নাকি? সে ডাইরেক্ট বলে ভুলেও না। তাহলে সে নাকি তার বাবার কাছে বলে দেবে সবকিছু, অর্থাৎ আবারও ব্ল্যাকমেলিং শুরু করে দেয়। এর কারণে হায়াতে এখন রেগে গিয়ে বলে তোমার বলতে হবে না, আমি নিজেই এখন বলে দেব, যা হবার হবে দেখা যাবে। বাড়িতে যাওয়ার পর দেখা যায় তারা সবাই মিলে প্রিয়ার জন্য পাত্র খুঁজছে। কিন্তু হায়াতে গিয়ে ডাইরেক্ট বলে ওঠে এসব খোঁজাখুঁজি বাদ দিন, আপনার মেয়েদের কাউকে বিয়ে করবে না। আরো বলে আপনার মেয়ে একটা আফ্রিকান ছেলেকে ভালোবাসে। এই বলে যখন হরিদাসকে তার সামনে নিয়ে আসে, তার মুখে ইংলিশ, গায়ের রং কালো, মাথায় কোকড়া চুল, এসব দেখে তো নিজেকে একটা ঘরে বন্দি করে নেয় সে। আলমারি থেকে একটা বিষের বোতল বের করে এক চুমুকে খেয়ে নেয়। হাসপাতালে গেলে জানা যায় তার বাবা নাকি ভালোই সুস্থ আছে। আসলে যে বিষের বোতলটা সে খেয়েছিল সেটার এক্সপায়ার ডেট অনেক আগেই চলে গিয়েছিল। এখন কি করার? বাইরে তারা চারজন বসে আছে। বরুণ প্রিয়াকে বলে আমার কাছে কিছু সেই রকম প্ল্যান আছে, তোমার আর হরিদাসের বিয়ের দায়িত্ব আমি নিলাম, কিন্তু এক শর্তে, হায়াতি যেন আমার কথায় রাজি হয়। প্রিয়া হায়াতিকে রিকোয়েস্ট করছে, কিন্তু সে তো রেগে ফুলে আছে। তোদের সেটেলমেন্টের মধ্যে ওকে আমার কিস করার কি দরকার? যাক, কোনো রকমে মানিয়ে নেয় তাকে। তাদের প্রথম প্ল্যান হলো প্রিয়ার বাবার ওপর সে ছিনতাইকারী সেজে অ্যাটাক করবে, আর হরিদাস তাকে বাঁচাবে। প্ল্যানিং অনুযায়ী সবকিছু চলছে। হরিদাস সেখানে চলে আসে, তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সে মার খাচ্ছে উল্টো। তবে তাদের ওপর আকাশ ভেঙে পড়ে তখন যখন তারা দেখে
বরুণ তো এখানে, তাহলে ওখানে কে? অর্থাৎ হারিদাস একটা আসল ছিনতাইকারীর সাথে লড়াই করছে। অবশেষে বরুণ গিয়ে তাকে বাঁচায়। আর ঘটনা এভাবে যেতে যেতে আমরা বুঝতে পারছি এতদিন হায়াতি তার সাথে ঝগড়া করার নাটক করে গিয়েছে। শুরু থেকেই বরুণকে সে অল্প অল্প পছন্দ করতে শুরু করেছিল। এখন বরুণের প্রতি সে যেন দুর্বল হয়েছে ঠিকই, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। এরকম আচরণ করে সবার সামনে। আচ্ছা যাক, এই প্ল্যানটা তেমন একটা সাকসেসফুল হলো না। এখন হারিদাস যেহেতু গানের ক্ষেত্রে অনেক ভালো, সে তাকে দিয়ে প্রিয়ার বাবার সামনে কিছু প্রবচন করায়। প্রথম প্রথম তাকে এই লুকে দেখে সে চিনতে পারেনি, তার প্রশংসা করছে কত সুন্দর তোমার গলা। কিন্তু যখন বরুণ এসে তার আসল লুক তাকে দেখিয়ে দেয়, তার ওপর আবারও আকাশ ভেঙে পড়ে। এখানে বরুণ তাকে অনেক সুন্দরভাবে বোঝায় ছেলেটা আপনার মন জয় করার জন্য অনেক কিছুই করেছে, তাছাড়াও আপনার মেয়ে ওকে ছাড়া কাউকে বিয়ে করবে না, এবার তো রাজি হয়ে যান। যাক, অবশেষে জানা গেল সে রাজি। সবাই অনেক খুশি। এখন হায়াতি নাকি তার সাথে একটু একা একা কথা বলতে চায়। বরুণকে জিজ্ঞাসা করে কি করো তুমি? তার উত্তর হলো কিছুই না। তাহলে কোনো লক্ষ্য নেই তোমার? এখানে বরুণ উত্তর দেয় লক্ষ্য ছাড়া সারাটা জীবন কাটাবো, এটাই আমার লক্ষ্য। আসলে সিনেমাতেও এখনো তার অতীত বা আত্মীয় স্বজন রিলেটিভস এই বিষয় সম্পর্কে আমাদের কিচ্ছু জানানো হয়নি। সে বলে কাজের মধ্যে নিজের পেট চালানোর জন্য শুধুমাত্র মাঝে মাঝে পার্ট টাইম জব করি। অর্থাৎ একটা ভিক্ষুকের মতো তার জীবন, শুধুমাত্র ভিক্ষাটা করে না সে। হায়াতি তাকে জিজ্ঞাসা করে এভাবে হলে তো তোমার জীবনে তুমি কখনোই কোনো মেয়েকে পাবে না। বরুণ বলে আমার তো দরকারও নেই। হায়াতি রেগে গিয়ে তাকে বলে তাহলে তুমি কি চাও? একটা মেয়ে তোমাকে কিস করবে কিন্তু তোমাকে ভালোবাসবে না? বরুণ বলে এক্স্যাক্টলি তাই। আসলে বরুণ তার এরকম বেপরোয়া জীবনে কাউকে সাথী করতে চায় না। সে এভাবে বেপরোয়া জীবন কাটাতে চায়, দেশে দেশে ঘুরে বেড়ায়। আর তার এইসব কথা শুনে হায়াতি অনেকটা কষ্ট পায়, কারণ এই কয়টা দিনে হায়াতি তাকে মনের অজান্তেই কিছুটা ভালোবেসে ফেলেছে। চলে যায় এখান থেকে। আজকে প্রিয়া এবং হারিদাসের বিয়ে, সেখানে যেন হায়াতি এই কয়টা দিনে বরুণের সাথে যতগুলো মুহূর্ত কাটিয়েছে সেগুলোই মনে করছে। বরুণ তাকে বলে আগামীকাল আমি চলে যাচ্ছি অন্য কোনো দেশে, অন্য কোনো স্থানে, লাস্ট একবার দেখা করতে চাই। হায়াতি বলেন না, আমি করবো না দেখা, চলে যাও তুমি। তবে বরুণ বলে যায় যে তুমি আসো অথবা না আসো, আগামীকাল আমি এই সময়ে বুল ফাইট স্টেডিয়ামে তোমার জন্য অপেক্ষা করব। মাকরান্তের কাছে খবর চলে আসে ওই দিন যে ছেলেটা তাদের ব্যবসায় ভেজাল করেছিল তাকে নাকি পেয়ে গিয়েছে সে। ছেলেটাকে যেন একদম শেষ করে দেওয়া হয়, এমনটা বলে ফোন রাখা হয়। সেই বুল ফাইট স্টেডিয়ামে বরুণ দাঁড়িয়ে। হায়াতি চলে এসেছে, বরুণের ইচ্ছা পূরণ করতে সে রাজি। তখনই সেদিনকার ওই টাকলুটা নিজের সাঙ্গপাঙ্গ নিয়ে এখানে চলে আসে। বরুণকে মারতে শুরু করে তারা। তবে বরুণ কোনো মতেই পিছিয়ে নেই, তাদের একটা একটা করে মারতে মারতে অবশেষে দেখা যায় হায়াতিকে আমু নিজের আয়ত্তে নিয়ে এক চর মেরে দেয়। আর এই প্রথম অন্য কারোর জন্য যেন বরুণের ভেতরটা জ্বলে উঠল। তাদের প্রত্যেককে যেন আরো দ্বিগুণ তেজে সে মারতে শুরু করে। সবাইকে মেরে অবশেষে তার অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। তবে হায়াতিকে তার একটা প্রমিস করতে হবে। সে ভয় পেয়ে যায়। হায়াতি তাকে আশ্বস্ত করে আমি তোমাকে বিয়ে করতে বলবো না, ভয় পেও না। তাহলে নাকি ঠিক আছে। বরুণের অপেক্ষাটাকে শেষ করে দিয়ে হায়াতি যেন তার কাছাকাছি চলে আসে। এরপর সে তাকে বলে আসলে তোমাকে আমি শুরু থেকেই পছন্দ করতে লেগেছিলাম, তবে কখন যে তোমায় ভালোবেসে ফেলেছি সেটা আমি নিজেও জানি না। কিন্তু আমি জানি তোমার কাছে এসব কথার কোনো গুরুত্ব নেই, কারণ তোমার জীবনে তুমি অন্য কাউকে গুরুত্ব দিতে পারবে না। আমাকে কথা দাও বাকি জীবনে কখনো আমার সামনে আসার চেষ্টা করবে না। এই বলে তার কাছ থেকে শেষ বিদায়টুকু নিয়ে যেন তাকে সে দূরে ঠেলে পর করে দিয়ে চলে যায়। হায়াতি নিজেও তাদের সবার থেকে বিদায় নিয়ে ইন্ডিয়ায় ফিরে যাচ্ছে। অনেকগুলো দিন চলে যায়। ওদিকে বরুণকে আমরা দেখি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা গাড়ি যেন তাকে মারতে মারতে থেমে যায়। গাড়ির ভেতর থেকে এক সুন্দরী রমণী বের হয়ে নেশাগ্রস্ত অবস্থায় তাকে বলে গাড়ি চালাতে পারিস না, চালাস কেন? বরুণ বুঝতে পারছে অতিরিক্ত ড্রিঙ্ক করার ফলে ওভারলোড হয়ে গিয়েছে তার। তোর নাম কি? বরুণ তার নাম তাকে জানায়। বোঝা যাচ্ছে মেয়েটা তেমন একটা ভালো নয়, তবে যাই হোক কোনো রকমে মেয়েটাকে গাড়িতে উঠিয়ে দেয় সে। পরদিন একটা পুল পরিষ্কারের কাজ পেয়েছে সে। দেখা যায় গত রাতের ওই মেয়েটা এখানে তাকে বরুণ বলে ডাক দিল। বরুণ অবাক, তুমি এখানে? আবার আমার নামও মনে আছে তোমার? তার নাকি লোডেড অবস্থায় স্মৃতিশক্তি আরো বেড়ে যায়। বরুণকে জিজ্ঞাসা করে এটাই কি তোমার কাজ? বরুণ বলে হ্যাঁ, আজকের জন্য এই কাজ, কালকের জন্য অন্য একটা খুঁজে নেব। যাই হোক, বরুণের সাথে তার অঙ্গভঙ্গিতে আমরা বুঝতে পারছি সে বরুণের কাছাকাছি যেতে চাইছে। বলেছিলাম না যে মেয়েটা হয়তো বা ভালো নয়। বরুণকে সে রাতে তার সাথে দেখা করতে বলে। রাতেও তারা একসাথে অনেকটা সময় কাটায়। তবে সে সেই মেয়েটার কাছাকাছি যেতে গিয়ে হঠাৎ তার হায়াতির কথা মনে পড়ে যায়। সে আর পারছে না। রাতের বেলা সেই পুলের সাইডে তাকে জিজ্ঞাসা করছে মেয়েটা যে ওই মেয়েটা কে? বরুণ বলে জাস্ট ফ্রেন্ড আমার, ও সিরিয়াস হয়ে গিয়েছিল, এটা ওর ব্যাড লাক। কিন্তু দেখা যায় এই কথাগুলো বলতে বলতেই যেন সে কেঁদে ফেলছে। অর্থাৎ সে নিজেও তাকে ভালোবেসে ফেলেছে। বিষয়টা বুঝতে পারছে কিন্তু মানতে চাইছে না। সে নাকি এটাও জানে না ও কোথায় আছে, কিভাবে আছে। সিন চেঞ্জ হলে আমরা ইন্ডিয়াতে হায়াতিকে দেখতে পাই। ইনি হলেন হায়াতির বাবা। প্যারালাইসিস অবস্থায় গত 1.5 বছর ধরে পড়ে আছে। জানা যায় তার চিকিৎসা নাকি হতে পারে, কিন্তু এতে প্রায় 60 থেকে 70 লাখ টাকার খরচ।
আবার অপারেশনে ঠিক হয়ে যাওয়ার চান্স মাত্র 1%। কিন্তু তবুও নাকি হায়াতি তার বাবাকে সুস্থ করবেই। সে তার বাবাকে অনেক ভালোবাসে, ওই 1%ই যথেষ্ট। তাদের বাড়ির সমস্ত কাগজপত্র দলিল সবকিছু বেচে দেওয়ার প্ল্যান করে সে, কিন্তু এখানে কিছু আইনি ঝঞ্ঝাট রয়েছে, সেজন্য বিক্রি করতে পারছে না তারা। তবে তাদেরকে জানানো হয় মুম্বাইতে নাকি একজন ডিলার আছে, সে নাকি তাদের এই সমস্যাযুক্ত দলিলপত্র কিনতে পারবে। নামটা শুনলে অবাক হবে, তার নাম হলো মকরান্ত কামাডি। সেখানে সে বরুণ নামের একজনকে ডাক দেয়, আর এই নামটা শুনেই যেন তার হৃদস্পন্দন আরো বেড়ে গেল। ওদিকে বরুণ প্রিয়ার কাছে কল করে হায়াতির নাম্বার চাইছে, কিন্তু প্রিয়া তাকে বলে, সরি বরুণ, আমি দিতে পারবো না নাম্বার, তার কাছে কথা দিয়েছি আমি। সিন চেঞ্জ হলে দেখা যায় হায়াতি এবং তার মা দুজনে এসেছে মকরান্তের কাছে। আর এখানেই জানা যায় হায়াতির বাবা আসলে মুভির শুরুতে দেখানো সেই পুলিশ ইন্সপেক্টর, যাকে মকরান্ত নিজেই মেরে প্যারালাইসিস করে ফেলেছিল। আর আজকে নাকি সেই অফিসারের ওয়াইফ আর তার মেয়ে তার কাছে এসেছে বিষয়টা বুঝতে পেরে। সে কৌশলে তাদের সাথে কথা বলে, আপনি যান, আমি বাড়িতে গিয়ে কথা বলছি। আসলে বিষয়টা হলো মকরান্তের হায়াতিকে অনেক পছন্দ হয়েছে। পুলিশ অফিসারের এত সুন্দর একটা মেয়ে আছে আমি তো জানতামই না, এমন বলছে সে। ওদিকে বরুণ তাকে বলছে, আমাকে একটা থাপ্পড় মারবে? সে তাই করে। বরুণ বলে, আমার জন্য এটা প্রাপ্ত ছিল, হায়াতিকে ছেড়ে দেওয়াটা আমার ভুল ছিল। এখানে আমরা বরুণের অতীত সম্পর্কে জানতে পারি। আমেরিকায় তার জন্ম হয়েছিল, ছোট থাকতেই বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, আর সে অনাথ হয়ে আজ পর্যন্ত এভাবেই দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু সে কখনো বুঝতে পারেনি তার জীবনেও সত্যিকারের ভালোবাসা আসতে পারে। আজ সে তাকেই ফিরে পেতে চাইছে। তাকে বিদায় জানিয়ে সে চলে যায়। সিন চেঞ্জ হয়ে যায়, মকরান্ত তাদের বাড়িতে এসেছে। এখানে আসার পরেই হায়াতির বাবা তাকে চিনে ফেলেছে, কিন্তু সে প্যারালাইসিস, মুখ দিয়ে কিছু বলতে পারছে না। সে বলতে শুরু করে, আপনাদের বাড়ির যা দাম হবে সেটা দিয়ে এনার অপারেশন হবে না, তবে আমার কাছে একটা অফার আছে, যদি আমার সাথে আপনার মেয়ের বিয়ে দেন তাহলে এই সম্পূর্ণ খরচ আমি নিজে নেব। হায়াতি এই কথা শুনে ডাইরেক্ট না করে দেয়, কিন্তু সে তার মাথা ঠান্ডা করেই বলে, যান নিজের মেয়েকে একা একা কিছুক্ষণ বুঝান। হায়াতির মা হায়াতিকে বোঝাচ্ছে, এমন ধনী ছেলে তোকে বিয়ে করতে চাইছে, এমন সুযোগ আর হবে না, তাছাড়া আমাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে, মেনে নে। অপরদিকে বরুণ প্রিয়াদের বাড়ি পর্যন্ত এসে জানতে পারে তারা নাকি সাউথ আফ্রিকা চলে গিয়েছে। তবে জানালায় সে একটা কাগজ দেখতে পায়। কাগজটা আসলে শ্রেয়া রেখে গিয়েছিল। হায়াতির অ্যাড্রেস জানতে চাও তাই না? গোয়া চলে যাও। সে বেরিয়ে পড়ে। গোয়ার কাছাকাছি একটা রাস্তায় সে লিফট চাইছে, কিন্তু কেউ দিচ্ছে না তাকে। অবশেষে এক রোমিওর সাথে তার দেখা হয়। সে তাকে লিফট দেবে না, কিন্তু বরুণ তাকে বলে, আমি আমার ভালোবাসাকে খুঁজতে এসেছি এখানে, সাহায্য করুন। এখানে তার এই কথা শুনে রোমিওর ন্যায়না তাকে বোঝায়, যাতে করে সে লিফট দিতে বাধ্য হয়। রাস্তায় নায়নাকে এসে হায়াতির ছবি দেখিয়ে জিজ্ঞাসা করছে, এই মেয়েটাকে কোথাও দেখেছেন? সে বলে, না দেখিনি। সেখানে পৌঁছে গিয়ে তার কাছে তার মোবাইল নাম্বারটা আর 500 টাকা চাইছে বরুণ, কিন্তু সে তাও দেবে না। কিন্তু আবারও তার নায়না যেন তার সাহায্য করলো, কারণ সে তার ভালোবাসাকে খুঁজতে এখানে এসেছে। ওদিকে হায়াতি এসেছে টাকার জন্য। তার বাবার জন্য 70 লাখ টাকা হাসপাতালে জমা করতে হবে, কিন্তু এখানে টাকা দেওয়ার আগে সে যেন হায়াতির সাথে একটু জোর জবরদস্তি করছে। তাকে বলে, যদি এর আগে তোর কোনো এফআইআর থেকে থাকে বলে দে, আমি যদি খুঁজে বের করি তাহলে কিন্তু ছেলেকে জ্যান্ত রাখবো না। ওদিকে বরুণ হায়াতের ছবি দেখিয়ে জায়গায় জায়গায় জিজ্ঞাসা করছে, কিন্তু লাভ হচ্ছে না। ওদিকে নায়নাদের দোকানে হায়াতি চলে আসে। নায়নার সামনে প্রথমে সে পড়েনি, তবে একদম শেষে দেখে চিনতে পেরে যায় সে। এখন যে করেই হোক বরুণকে জানাতে হবে। বরুণের কাছে দৌড়ে চলে যায় সে। তাকে বলে, ওই হিরো, তোমার হিরোইনকে আমরা দেখেছি। বরুণ যেন বিশ্বাস করতে পারছে না, তার সাথে ছুটে আসে। এখানে সবকিছু জানতে পেরে তারা প্রথমে ভাবে সে কোথায় যেতে পারে। পাশে একটা কলেজ আছে, চলো যাই। কিন্তু সে তো কলেজ থেকে এত দূরে স্যান্ডউইচ নিতে আসবে না, তাহলে হয়তোবা পাশের কোনো বাস স্টপে, কিন্তু এটাও তো লোকাল বাস স্টপ, এখান থেকেও আসার কথা না। এইভাবে চিন্তা করতে করতে সে বুঝে যায় তার হাতে টিফিন বক্স ছিল, অর্থাৎ হাসপাতাল থেকে এসেছে সে। পাশে একটা হাসপাতালে চলে যায় তারা। অবশেষে হায়াতিকে খুঁজে পেয়ে যায়। সামনে গ্লাসের একটা দেওয়াল, তাকে চিৎকার করে ডাকলেও সে শুনতে পারছে না। হায়াতির সাথে মকরান্ত চলে যায় তারা। সেখানে পৌঁছে মকরান্ত তাকে বাড়ি ফিরে যেতে বলছে, কিন্তু সে যখন পেছনে ঘুরে তাকায়, সামনে বরুণকে দেখে এসে ভাবছে এটা কি তার চোখের ভুল। সে দৌড়ে চলে আসে তার কাছে আর এক চর মেরে দেয় তাকে। তোমাকে বলেছিলাম না দ্বিতীয়বার কখনোই চেহারা দেখাবে না আমাকে। কিন্তু বরুণ তাকে বলে, এসেছি কারণ ভুলটাকে শুধরে নিতে হবে। আমার জীবনে তুমি বিশাল একটা জায়গা দখল করেছ। কিন্তু হায়াতি তাকে বলে, এখন আর কোনো কিছুই সম্ভব নয়, অনেক দেরি হয়ে গিয়েছে। সামনে ওকে দেখেছো, ও আমার হাজবেন্ড হতে চলেছে। বরুণ তাকে বলে, অত কিছু আমি জানি না, আমি বুঝে গিয়েছি তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, কিন্তু এখন আর কিচ্ছু নাকি সম্ভব নয়। সিন শিফট হলে তাদের বিজনেস আমরা দেখতে পাই। অলরেডি 28টা মেয়ে তাদের হাতে পড়েছে, আর 2জন বাকি। ওদিকে বরুণ বলা যায় হায়াতিকে কিডন্যাপারদের মতো কিডন্যাপ করে নিয়ে যায়। একটা নির্জন জায়গায় তাকে বলছে, একটু সময় দিতে পারবে না আমাকে? কিন্তু হায়াতি তার কোনো কথা মানতে রাজি নয়। তার দিক থেকেও যদি আমরা চিন্তা করি, সে কিভাবে রাজি হবে? সে যদি রাজি হয়েও যায় তাহলে মকরান্ত বিষয়টা জানতে পারলে বরুণকে মেরেই ফেলবে, আর তার পরিবারকেও সে ছাড়বে না। সে রাজি হচ্ছে না, আর বরুণ শুধুমাত্র তাকে মানাতেই চেষ্টা করে যাচ্ছে। তখনই সেখানে মকরান্ত চলে আসে। প্রথমে হায়াতিকে জিজ্ঞাসা করে, এই ছেলেটার সাথে তোর কিসের সম্পর্ক? হায়াতি তাকে ডাইরেক্ট বলে, ওকে আমি চিনি না।
এই কথা শুনে বরুণ আরো বেশি তাকে বলছে, আমাকে চেনো না, এত তাড়াতাড়ি ভুলে গিয়েছো? হায়াতি এমনটা বলছে কারণ মাকরান যদি সবকিছু জেনে যায় তাহলে বরুণের জীবন রিস্কে পড়ে যাবে। অবশেষে আম্মু এখানে চলে আসে, মাকরানকে এসে সবকিছু খুলে বলে। এর কারণে সেদিন আমাদের এত বড় লস হয়েছিল, আর এর সাথেই নাকি হায়াতি প্যারিসে অনেকটা সময় কাটিয়েছে। মাকরান্তের কথায় তারা তাকে মারতে শুরু করে। হায়াতি তাকে বারবার রিকোয়েস্ট করছে ওকে ছেড়ে দাও, তবে কোনো কথায় লাভ হচ্ছে না। হায়াতিকে তার মায়ের কাছে দিয়ে তাদের দুজনকে সে থ্রেট দেয় যেন তারা দুজনের কেউই হাসপাতাল থেকে বাইরে এক পা না বের হয়। অবশেষে আমরা দেখতে পাই আমু এখানকার সবাইকে পাঠিয়ে দেয়, বলে ওকে আমি দেখে নেব, কিন্তু এখানে বরুণ কৌশলে তাকে এখানেই আয়ত্ত করে ফেলে আর অবশেষে তাকে মেরে এখান থেকে বেরিয়ে যায়। সরাসরি হাসপাতালে হায়াতির মায়ের সাথে দেখা করে, তাকে জিজ্ঞাসা করে কি এমন হয়েছে যে হায়াতি মাকরান্তের মতো এরকম একটা গুন্ডার সাথে বিয়ে করছে। তার মা তাকে সমস্ত কিছু খুলে বলে। এই কারণে হায়াতির কাছে গিয়ে সে বলে, আমাকে বলতে তো পারতে, কিন্তু হায়াতি বলে আমি চাই না আমার কারণে তোমার লাইফ রিস্ক হোক, চলে যাও এখান থেকে, ও তোমাকে মেরে ফেলবে জানতে পারলে। সে বলে ওর টাকা ফিরিয়ে দিলেই তো হলো, তাই না? আমি যাচ্ছি এখনই ওর সাথে দেখা করতে। সেখানে গিয়ে তাদেরকে মেরে যখন সে মাকরান্ত পর্যন্ত পৌঁছে যায়, মাকরান্ত তাকে দেখে অবাক। সে ঠান্ডা মাথায় বলে, আমি এখানে মারামারি করতে আসিনি, ডিল করতে এসেছি। তোর টাকা আমি তোকে ফিরিয়ে দেব, কিন্তু এর বদলে হায়াতিকে ছেড়ে দিতে হবে তোর। সে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আমার টাকা একদিনের মধ্যে চাই। কিন্তু একদিনের মধ্যে সে এত টাকা কিভাবে আনবে? তার আসল মতলব সম্পর্কে জানতে পারি আমরা। তাকে ছেড়ে দিল এই কারণেই যে যে করেই হোক এখানে টাকা নিয়ে আসবে সে, আর তার টাকা লুটে নিয়ে তাকে সেখানেই পুঁতে ফেলবে তারা। সিন চেঞ্জ হয়, দেখা যায় একটা বড় বিজনেসম্যান পুলিশ স্টেশনে এসেছে নিজের মেয়ের কিডন্যাপ বিষয়ে রিপোর্ট লেখাতে, কিন্তু দেখা যায় পুলিশের যেন তেমন কোনো আগ্রহই নেই, ঢিলামি করছে তারা। যার কারণে সে অনলাইনে একটা পোস্ট পায়, একটা ছেলে নাকি টাকার বিনিময়ে তার সব কিছু করতে পারবে। ছেলেটার সাথে কথাবার্তা বললে দেখা যায় অপরদিকে ওই ছেলেটা অন্য কেউ নয়, বরুণ। সে নাকি তার মেয়েকে খুঁজে আনার জন্য 1 কোটি টাকা দেবে, কিন্তু যে করে হোক তার মেয়েকে পাওয়া চাই। বরুণ তার সাথে প্ল্যানিং করছে কিভাবে খুঁজে পাওয়া যায়। প্ল্যানটা হলো এরকম যে যেখান থেকে ওই মেয়েটাকে কিডন্যাপ করা হয়েছে সেখানে তারা অন্য একটা সুন্দরী রমণীকে মাছের টোপের মতো ব্যবহার করবে, আর যারাই তাকে ধরতে আসবে তাদের থেকে আসল সত্য জানা যাবে। এখন সমস্যাটা হলো সেই সুন্দরী রমণী তারা কোথায় পাবে। বরুণ তার গার্লফ্রেন্ড নায়নাকে দেখিয়ে দেয় আর রিকোয়েস্ট করতে শুরু করেন, নিজের পায়ে নিজেই কুড়াল মারল সে বলা যায়। যাক, তাদের প্ল্যানিং অনুযায়ী কিছুক্ষণের মধ্যেই তাকে কয়েকজন ধরে নিয়ে যায়। আর ওদিকে মাকরান্তের কাছে খবর চলে আসে 30 জন পূরণ হতে আর একটা মেয়ে বাকি। তখন মাকরান্ত বলে হায়াতিকে ধরে নিয়ে যা তোরা, অর্থাৎ বাকি সব মেয়েদের সাথে সে হায়াতিকেও পাচার করে দেবে। তবে ওদিকে দেখা যায় বরুণ তাদের প্রত্যেককে মেরে এখন জানার চেষ্টা করছে কোথায় তাদের আড্ডা। তাদের থেকে ইনফরমেশন নিয়ে সে বোট নিয়ে বেরিয়ে পড়ে এক অজানা আইল্যান্ডের উদ্দেশ্যে। দেখা যায় মাকরান্ত হায়াতিকে ওই আইল্যান্ডে নিয়ে এসেছে, যেখানে সবগুলো মেয়েদের মধ্যে সে নেশা জাতীয় কিছু ড্রাগ পুশ করেছে, তাদের অচেতন করে রেখেছে তারা। হায়াতিকে সে সমস্ত কথা বলে দেয়, তোর বাবা কোনো অ্যাক্সিডেন্টে প্যারালাইসিস হয়নি, আমি তোর বাবার এই অবস্থা করেছি। এই শুনতে পেরে সে যেন চিৎকার করে ওঠে, তোকে আমি ছাড়বো না, কিন্তু কোনো কিছুই লাভ নেই বলে। তবে তার পরের মুহূর্তেই দেখা যায় বরুণ সেখানে এসে তোলপাড় শুরু করে দিয়েছে, সবাইকে মারতে মারতে সে সামনে এগিয়ে যাচ্ছে। অবশেষে মাকরান্ত পর্যন্ত পৌঁছে যায়। তবে মাকরান্ত কৌশলে তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। আসলে ইতোমধ্যে হায়াতির ওপর সে একই ড্রাগ ব্যবহার করেছে, যার কারণে সে কিছুটা দুর্বল হলো বরুণকে আটকে রাখা সম্ভব হচ্ছে না। কোনো এক সময় বরুণের ঘাড়ে তারা একই ড্রাগ পুশ করে, যাতে করে তার উপর অল্প অল্প এফেক্ট করতে শুরু করেছে এটা, কিন্তু তবুও সে যথাসম্ভব চেষ্টা করছে। সবাইকে সে ধরাশয়ী করেছে, এখন শুধুমাত্র মাকরান্ত বাকি। সে তো দুর্বল এই ভেবে মাকরান্ত তাকে মারতে কাছে চলে আসে, কিন্তু তার হাতে একটা ব্লেড ছিল যেটা মাকরান্তের গলায় চালিয়ে দেয় সে। তাদের আসল সমস্যাটাকেই সে শেষ করে দিয়েছে, অর্থাৎ এখন কেউ আর বাকি রইল না। এখন নেশার মধ্যে হায়াতি তাকে জিজ্ঞাসা করে, আর কেউ আসবে না তো? বরুণ বলে, না, ওকে মেরেছি তো দেখলাম, কিন্তু মরেছে নাকি জানি না, কিন্তু এমন লাগছে কেন। যাক, এখান থেকে ঘটনা অনেকদিন সামনে চলে যায়। দেখা যায় ওই যে যার মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল তার মেয়েকে ফিরিয়ে আনার কারণে বরুণের ওপর সে অনেক খুশি। তার কথা মতো তাকে 1 নয় বরং তাকে 2 কোটি টাকা দেয় সে। তার পাশাপাশি আবার তাদের হানিমুনের জন্য সে নাকি ফ্লাইট বুক করেও দিয়েছে। যাক, গল্পের শেষ মুহূর্তটা তোমাদের জানাই। প্রিয়ার কথা মনে আছে? তার ডেলিভারি টাইম নাকি এটা। বাইরে তার বাবা টেনশন করছে তার নাতিন বা নাতনির গায়ের রং কি হবে, তার মেয়ের মতো হবে নাকি তার জামাইয়ের মতো হবে। আর এখানেই শেষ হলো আজকের সিনেমা। ধন্যবাদ যে এতক্ষণ গল্পটা দেখলে। কেমন লাগলো সেটা লাইক করে জানাও।